মড়ক লেগেছে এই মুহূর্তে। না, করোনা অতিমারীকে মড়ক বলছি না, মড়ক লেগেছে আমাদের মস্তিষ্কে। না হলে রাজ্যে যেখানে দৈনিক সংক্রমণ 14,000 পার হয়ে গিয়েছে, সেখানে কিভাবে ভোট হতে পারে? এতদিন পর্যন্ত দীর্ঘ সময় ভোট আটকে দেওয়া হয়েছে, দেরি হয়েছে, কারণ একটাই, করোনা পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে আমাদের। আর এই মুহূর্তে যেখানে তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে, চিকিৎসকেরা বলছেন সেই সময় দাঁড়িয়ে কিভাবে ভোট সম্ভব? তাও আবার সেই ভোটের এলাকার তালিকায় রয়েছে বিধাননগর, যা কলকাতার মধ্যেই ধরা যায়। এবং আমরা সবাই জানি যে এই মুহূর্তে কলকাতায় করোনার ছবিটা ঠিক কিরকম, এবং রাজ্যে কলকাতা করোনার এপি সেন্টার, এটাও বলছেন বিশেষজ্ঞরা। সংক্রমিতদের অর্ধেকের বেশি কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকার, সেখানেই ভোট হচ্ছে পাশের এলাকা, একদম সংলগ্ন এলাকায় বিধাননগর পৌর নিগমে। ভোট হবে চন্দননগরেও, যেখান থেকে রোজ কাতারে কাতারে মানুষ নিত্যদিন কলকাতায় যাতায়াত করছেন, সেখানেও ভোট হচ্ছে। পাশাপাশি আসানসোল, শিলিগুড়ির মতো মিনি মেট্রো এলাকাতেও ভোট। আচ্ছা, আমরা কি সত্যি সত্যি আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চলেছি? ভোটের বাদ্যি বেজে গিয়েছে, চারিদিকে চলছে ভোটের প্রচার। আর কিছুদিনের অপেক্ষা, বহু মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। কোভিড বিধি মেনে হবে ভোট, এমন সমস্ত উদ্যোগও নেওয়া হচ্ছে। কমিশন বলছেন নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে, এমনকি প্রচারের গাইডলাইনও তৈরি হয়েছিল, ভোটের গাইডলাইনও তৈরি হয়েছে। কিন্তু কে গ্যারান্টি দিচ্ছে যে ভোটের পর সংক্রমণ আরও গতি পাবে না? এবং এই প্রশ্ন তো এর আগেও হয়েছে, বহু চর্চিত প্রশ্ন। শুধু প্রশ্নের, যারা প্রশ্ন করছে এবং যাদের সামনে প্রশ্ন দাঁড় করানো হচ্ছে, প্রশ্ন ফেলা হচ্ছে, সেই ব্যক্তিগুলো কোথাও, সেই দলগুলো কোথাও পাল্টে যাচ্ছে। যেরকম বিধানসভা নির্বাচনের সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল কেন্দ্রকে, একই সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে, একই সঙ্গে এবারে এই সময় দাঁড়িয়ে রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আর এই প্রশ্ন করছেন কারা? সেই সমস্ত মানুষরা যারা বড়দিনে পার্ক স্ট্রিটে ভিড় জমিয়েছিলেন, উৎসবে গা ভাসিয়েছিলেন। তাহলে এই পরিস্থিতিতে যদি ভোট হতে পারে, তাহলে পার্ক স্ট্রিটে বড়দিনে যারা গিয়েছিলেন তাদেরকে শুধুমাত্র দোষারোপ করে লাভ কি? কেন সেই সমস্ত সাধারণ মানুষকে দোষারোপ করে লাভ? ইতিমধ্যে নীতি আয়োগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বার্তা পাঠানো হয়েছে। নীতি আয়োগের মতে করোনা পরিস্থিতিতে ভোট কাম্য নয়। ভোটের প্রচার, সমাবেশ, রোড শো, এই সব কিছুই এই মুহূর্তে, এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ। আমি এইদিকে ঠিক কি ছবি ধরা পড়ছি আমরা জানবো, কিন্তু সাধারণ মানুষ যারা ভোট দেবেন, যারা লাইনে দাঁড়াবেন, তারা কি বলছেন? এবং একই সঙ্গে রাজনৈতিক মহল, যারা এই মুহূর্তে রাজনীতির কারবারি, যারা রাজনৈতিক মহলের মানুষজন, ব্যক্তিত্ব, তারাই বা কি বলছেন, শুনবো। যে ধরনের জমায়েত বিভিন্ন জায়গায় রাজ্যে দেখা গিয়েছে, এবং সেই জমায়েতে সাধারণ মানুষ যারা ছিলেন, স্বাভাবিকভাবেই তারা সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারেননি, উৎসবের মেজাজে ছিলেন, এবং তার ফলে ইনফেকশন রেট অনেক বেড়ে গেছে এবং ওমিক্রনের সংখ্যাও বাড়ছে। আমার মনে হয় এইভাবে যদি চলতে থাকে, সেটা চলবে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, যারা বিশেষজ্ঞ আছেন তারা বলবেন। তাহলে পরে আমার মনে হয় ডেট নিয়ে পুনর্বিবেচনা করা উচিত। কোভিড যাতে না ছড়ায় আমরা সকলেই চাই, কিন্তু আপনি দেখেছেন তো যে গতকালও মুখ্য নির্বাচন কমিশনার তিনি লখনৌতে বিবৃতি দিয়ে বলেছেন উত্তরপ্রদেশে ভোট হবে। উত্তরপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে জনবহুল রাজ্য, সুতরাং ওরা যদি ভোট করতে পারে, আমাদেরও ভোট করতে পারা উচিত। সুকান্ত মজুমদারের পার্টির ডাংডাঙিয়ে একদম সব ওনাদের বড় বড় নেতাদের নিয়ে এসে 8 দফায় বাজনা বাজিয়ে বিভিন্ন স্টেট থেকে লোক নিয়ে এসে ভিড় করে করোনাটা বাংলায় ছড়িয়ে গেলেন। এখন সেই পরিস্থিতি নেই। করোনার ভ্যারিয়েন্ট চেঞ্জ হচ্ছে। করোনা সারা জীবন এবার আমাদের সাথে থাকবে, কিন্তু ফ্লু হিসেবে থাকবে। আবার নির্বাচন যেটা শুরু হয়ে গেছে প্রসেস, সেটা কি হবে জানি না। আমি যদি 10-15 দিনের মধ্যে ব্যাপক বাড়ে, আদৌ কি ভোট সম্ভব, না ভোট হবে নাকি পরিবেশ তৈরি হবে? আর বাকি যে 115টা বাকি আছে এখন, সেগুলো তো আরও জলের মধ্যে পড়ে যাবে। তো সরকার চায় না নির্বাচন হোক, সে যেন পিছিয়ে নিয়ে যাচ্ছে।
রাজনৈতিক তরজা বাড়ছে, উত্তাপ বাড়ছে, কারণ এই প্রথম নয়, এর আগেও আমরা এই ছবি দেখেছি। এবং এই করোনা ছড়ানো নিয়েও বিভিন্ন রকমের তথ্য কোথাও সামনে দাঁড় করানো হয়েছে। কখনো বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসছে বলে করোনা ছড়ানো হয়েছে। আবার এই সময় দাঁড়িয়ে বিরোধীদের বক্তব্য যে শাসক দলের যে সেলিব্রেশন চলেছে ভোটের পরে, যেভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে, বিভিন্ন উৎসব চলছে, তার জন্য তার জন্য করোনা ছড়াচ্ছে। অর্থাৎ দোষারোপ পাল্টা দোষারোপ এক্ষেত্রেও চলছে। কিন্তু থেমে কি থাকছে? কিছুই থেমে থাকছে না। কারণ শুধু ভোট নয়, গঙ্গাসাগর মেলাও হচ্ছে। কাতারে কাতারে মানুষ সেখানে ভিড় জমাবেন, কোভিড বিধি মানা হবে বলে প্রচারও চলবে। কিন্তু কে নিশ্চয়তা দেবে যে এই গঙ্গাসাগর মেলার পর করোনা আরও বেড়ে যাবে না? হাইকোর্টে গঙ্গাসাগর মেলা নিয়ে মামলা চলছে, শুনানি শেষ হয়ে গিয়েছে। সরকার পক্ষ আদালতে বলেছে যে সমস্ত কোভিড বিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে এবং প্রশাসন দেখবে সেখানে কড়া বিধিনিষেধ মানা হচ্ছে কিনা। কতটা সম্ভব সেটা সাধারণ মানুষও জানেন এবং হয়তো আমরাও জানি। কোভিড বিধি থাকুক বা না থাকুক, আসল প্রশ্ন হচ্ছে রাজ্যে যেখানে দৈনিক সংক্রমণ 14,000 পেরিয়ে গিয়েছে, সেই সময় দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে ভোট হোক কি মেলা, এটা কি আদৌ জরুরি? আদৌ প্রায়োরিটির তালিকায় রয়েছে 1 নম্বরে? প্রশ্ন থাকছে। আজকে সোজাসুজি স্বর্ণালী এই প্রশ্ন থেকেই শুরু করবো, তবে তার আগে দেখব আজকে সোজাসুজি স্বর্ণালীর প্রতিবেদন। রাজ্যে ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ 14,000 পার হয়ে গিয়েছে। তারই মধ্যেই ভোটের বাদ্যি বাজছে রাজ্যের 4 পুরসভায়। তালিকায় রয়েছে খাস কলকাতা সংলগ্ন বিধাননগরের বিস্তীর্ণ এলাকা, যা চিন্তা বাড়াচ্ছে আরো বেশি, কারণ কলকাতা এবং সংলগ্ন এলাকাতেই মোট সংক্রমিতদের অর্ধেক। ভোট হবে চন্দননগরেও, যেখান থেকে নিত্যদিন বহু মানুষের কলকাতায় যাতায়াত। ফলে এই পরিস্থিতিতে ভোট হলে তা যথেষ্ট উদ্বেগজনকই বলছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই নীতি আয়োগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বার্তা পাঠানো হয়েছে। নীতি আয়োগের মতে করোনা পরিস্থিতিতে ভোট কাম্য নয়। ভোটের প্রচার, সমাবেশ, রোড শো এই সবই এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ। অন্যদিকে করোনা আবহে ভোট আদৌ করা উচিত কি নয় তাই নিয়ে চলছে রাজনৈতিক তরজাও। বিজেপি ইতিমধ্যেই করোনা কালে ভোট না করার দাবি তুলেছে। আমরা কি মনে করছি, কি করছি না, আমরা বিরোধিতা করছি কি সমর্থন করছি, এটা রাজ্য সরকারের কাছে গ্রহণযোগ্য নয়, বা এটা রাজ্য সরকারের কোনো মতকে প্রভাবিত করতে পারবে না। কারণ এই সরকার তাদের সিদ্ধান্তে অনড় থাকে এবং সরকার যেটা ইচ্ছা করেন সেটাই সরকার করবেন। রাজনীতির রঙের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ানো, এই মতাদর্শে বা এই দর্শনে তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নয়, যে মানুষের জীবনের থেকে নির্বাচনটা বেশি মূল্যবান। বামেদের তরফে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এখন ভোট না করার পক্ষে সওয়াল করা হয়েছে, যদিও শাসক দল এখনই ভোট না করার পক্ষে কোনো সিদ্ধান্ত নিতে নারাজ। আর কোভিড যাতে না ছড়ায় আমরা সকলেই চাই। কিন্তু আপনি দেখেছেন তো যে গতকালও মুখ্য নির্বাচন কমিশনার তিনি লখনৌতে বিবৃতি দিয়ে বলেছেন উত্তরপ্রদেশে ভোট হবে। উত্তরপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে জনবহুল রাজ্য, সুতরাং ওরা যদি ভোট করতে পারে আমাদেরও ভোট করতে পারা উচিত। 4 কেন্দ্রে ভোট হবে কি হবে না তাই নিয়ে হাইকোর্টে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলা শুনানি চলছে। তবে সব মিলিয়ে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, তা হলো ভোট আগে না মানুষের স্বাস্থ্য আগে। রিপাবলিক বাংলা। শুরু করবো আজকের আলোচনা, তবে তার আগে 3টে প্রশ্ন প্রতিদিনের মতো চোখ রাখা যাক সেদিকে। আজকে প্রথম প্রশ্ন, করোনাকালে ভোট কি স্থগিত হওয়া উচিত? আপনি কি মনে করছেন? হ্যাঁ বা না এর মাধ্যমে জানান আমাকে। দ্বিতীয় প্রশ্ন, নীতি আয়োগের সতর্ক বার্তা কি যথেষ্টই উদ্বেগের? এবং তৃতীয় প্রশ্ন, ঐক্যমত্যে সিদ্ধান্ত কি নেওয়া উচিত শাসক বিরোধীর? কি মনে করছেন এই সময়? বিভিন্ন বক্তব্য, পাল্টা বক্তব্য শোনালাম আমরা। এই সময় দাঁড়িয়ে এই ধরনের সিচুয়েশনে, পরিস্থিতিতে কি সত্যি সত্যি মনে হয় যে সব দল একটা জায়গায় এসে এক ধরনের সিদ্ধান্ত নেওয়াটা সব থেকে বেশি জরুরি? আমি আজকে আলোচনা যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন বিজেপি মুখপাত্র রাজলক্ষ্মী বসু, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈষ্ণব চট্টোপাধ্যায় এবং রয়েছেন আইনজীবী রাজনীল মুখার্জি।
তিনজনকেই স্বাগত রিপাবলিক বাংলা। আমি এই জায়গা থেকে এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে আমি প্রথমে রাজনীল আপনাকে দিয়ে শুরু করি, যে যেহেতু এই দাবিটা বিভিন্ন জায়গা থেকে উঠছে, মাধ্যম থেকে উঠছে, শুধুমাত্র বিরোধী বলতে বিরোধী রাজনৈতিক দল নয়, একই সঙ্গে বিভিন্ন মামলাও দায়ের করা হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পরিস্থিতি আদৌ ভোট উপযোগী কিনা এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে শুনানি, আদালতে দ্বারস্থ হয়েছেন মানুষজন, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে কোন কোন জায়গায় চ্যালেঞ্জ হতে পারে, কেন মনে করা হচ্ছে যে ক্ষেত্রে ভোট হলে আরো ভয়াবহ হবে আশঙ্কা, আপনাদের দাবিটা ঠিক কোন জায়গায়? রাজনীল, দেখুন, প্রথমত তিনটে জিনিস মাথায় রাখতে হবে। সামনে 22 তারিখ যখন ভোট, খুব চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি। মানে যে রেটে এখন করোনার যে ভেরিয়েন্ট ওমিক্রন বাড়ছে, সেটা কিন্তু খুবই উদ্বেগজনক। এবার এটা মাথায় রাখতে হবে, তার মানে কি যখন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ভোট হয়েছিল সেই সময় কি করোনা বাড়েনি? বেড়েছে, অবশ্যই বেড়েছে। সেই সময় কিছু সময় দেখানো হয়েছে, রেটস দেখানো হয়নি। আমাদের কাছে সামনে অ্যাকচুয়াল রেটস কিন্তু আসেনি, রেটস কিন্তু আসছে, রেটস কিন্তু সেই সময়ও বেড়েছে, এখন আরো বাড়ছে। এখন মিডিয়ারা যেটা বলছে বা আপনারা যখন যেসব সংবাদ মাধ্যম বলছে লাফিয়ে লাফিয়ে ওমিক্রনের সংখ্যা বাড়ছে, করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, এটা তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের টাইমেও ছিল। আমাদের কাছে কিন্তু অ্যাকচুয়াল রেটস আসেনি। এবার ভাবতে হবে যে এতদিন যখন, এবার ধরে নিই একটা এক্সাম্পল, হাওড়া মিউনিসিপ্যালের হাওড়া কর্পোরেশনের যে ভোট, সেটা তো এতদিন ধরে স্থগিত হয়ে গেছে, কেউ করেইনি ভোট করার শাসকের কারো কোনো সরকারের ইচ্ছা ছিল না। আমরা বিভিন্ন সময় বলেছি আপনারা ভোটটা করুন, একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এতদিন ধরে পড়ে আছে, বালি এতদিন ধরে আলাদা হয়ে থেকে আছে, তো এটা তো কোনো দরকার ছিল না। সেই জায়গায় আজকে যখন আমরা দেখতে পাচ্ছি ওমিক্রনের ভেরিয়েন্ট এমন ভাবে বাড়ছে, রেটস এমন ভাবে বেড়ে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে 22 তারিখে ভোট করাটা আমার মনে হয় না ঠিক হবে। যদিও এটা সাবজুডিস ম্যাটার, এটা এখন আমার বলা উচিত নয়, এটা কালকে কোর্টে মামলা উঠবে, বিচারযোগ্য জায়গা, কোর্ট কি তার ভার্সেস দিচ্ছে সেটা আমরা অবশ্যই কোর্টের উপরে ছাড়বো। কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমি এইটুকুনি বলতে পারি, যদি এতদিন ধরে ইলেকশনস গুলো, মিউনিসিপ্যালিটি ইলেকশনস গুলো না হয়ে থাকতে পারে, তাহলে আর 5টা দিন যদি বা আর 1 মাস যদি পিছনো যায়, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, বরঞ্চ মানুষের সুবিধাটাই হবে। যেহেতু লাইন দিয়ে কিন্তু ভোটটা দিতে হবে। এবার এরকম দেখা গেছে ভোট তো জরুরি, বিরোধী থেকে শুরু করে প্রত্যেকেই বলেছিলেন, বিশেষত পুর নিগমের ভোট নিয়ে, পুর নিগমের ভোট নিয়ে বলা হচ্ছিল যে কেন হচ্ছে না এতদিন আমি একটু বলে দিই, এতদিন ধরে কিন্তু আমরা দেখেছি অনেক মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশন যেগুলো কিন্তু স্থগিত ছিল, হয়নি ইচ্ছাকৃত। সরকার কিন্তু, সরকারের একটা ল্যাকুনা ছিল, সরকার কিন্তু করতে চায়নি। সরকার কিন্তু ওখানে একটা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়েছিল, কোনো দরকার ছিল না কিন্তু বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন বসানো। এতদিন ধরে একটা ইলেকশন করাতে যেত, তারা কিন্তু কাউন্সিলর্স পেত, তারা কিন্তু পায়নি। মানুষ কিন্তু তাদের ডিপ্রাইভড হয়েছে, দে হ্যাভ বিন ডিপ্রাইভড, আবার বলছি দে হ্যাভ বিন ডিপ্রাইভড। আজকে যখন ওমিক্রনের ভেরিয়েন্ট কিন্তু বাড়ছে, রেটস বাড়ছে, তখন কিন্তু আমাদের দেখতে হবে যে আজকে এখন কিন্তু ভাই ভোটটা করা দরকার, উচিত নয় মানুষের কথা ভেবে। আমি আসবো বৈষ্ণব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন। যদিও আমরা বারবারই বলছি যে এই গোটা বিষয়টা এই মুহূর্তে সাবজুডিস বিষয় এবং বিচারাধীন বিষয়, কিন্তু সেই জায়গা থেকে আমাদের আলোচনাগুলো রয়েছে, কারণ প্রত্যেকে এই মুহূর্তে বাংলার মানুষজন, বাংলাতে সবাই রাজনীতি সচেতন এবং তারা ভোট দিতে চান, ভোটাধিকার প্রয়োগ করতে চান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এতদিন ভোট হচ্ছে না, ভোট পিছিয়ে গিয়েছে, অনেক বেশি সময় ধরে ভোট চলছে, অনেক জায়গায় পুরো ভোটের মেয়াদ ফুরিয়ে গিয়েছে, বছর ঘুরে গেছে, 3 বছর 4 বছর। সেই জায়গায় শেষ পর্যন্ত যখন এই সরকার এই ভোট করার সিদ্ধান্ত নেওয়া হলো এবং তারপর যখন ভোটের দিনগুলো পড়লো, সেই সময়তে এই করোনা তৃতীয় ঢেউয়ের পরিস্থিতি, কোভিড পরিস্থিতিতে বৈষ্ণবদা যেভাবে ভোট স্থগিত রাখা হয়েছিল, কোনোভাবে চলছিল সেখানে প্রশাসক বসিয়ে, সেক্ষেত্রে আরও কটা দিন তাহলে পিছিয়ে যাওয়া যায় নাকি? সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হয় কি তাহলে সত্যি সত্যি সমস্ত বিধি মেনে আদৌ সেই ভোটটা কোনো নতুন রকমের কোনো ভয়ের জায়গা তৈরি করবে না তো? বৈষ্ণবদা কি বলছেন? আসলে সাবজুডিস ম্যাটার নিয়ে আপনি আলোচনা করতে চান না বলে উনিও বললেন, আমি সাবজুডিস ম্যাটার বলবো না বলে বললেন। তো আমি একটু আপনাকে বলে দিই যে উত্তরপ্রদেশের সবচেয়ে জনবহুল হওয়া সত্ত্বেও সেখানকার মুখ্য নির্বাচন কমিশন বলছে ভোট হবে, পাঞ্জাবে ভোট হবে, উত্তরাখণ্ডেও ভোট হবে। শুধু এখানে যেহেতু পৌরসভায়, কলকাতা পৌরসভায় একটা বিশাল সাফল্য তৃণমূল কংগ্রেস পেয়েছে, বা গত বিধানসভা নির্বাচন যখন 8 দফায় হলো,
যখন প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করলেন, 2 লক্ষ আধা সামরিক বাহিনী এলো, যখন এখানে করোনার ঢেউ গঙ্গায় লাশ বয়ে আসলো ইউপি থেকে, তখন কিন্তু এই কথাগুলোকে যখন বলা হলো যে লাস্ট 3টে ফেজ একদিনে করা হোক, তখন কিন্তু সেন্ট্রাল জেনারেল ইলেকশন কমিশন মানলেন না। আজকে যখন নির্বাচন, পৌর নির্বাচনগুলো দেরি হয়েছে, তখন বলা হয়েছে নির্বাচন কেন দেরি হচ্ছে। আবার যখন কলকাতা পৌরসভায় বিরাট সাফল্য তৃণমূল কংগ্রেস পেল, সে আর এদের ভোটের পার্সেন্টেজ সবার কমে গেল, এমন জায়গায় গেল। সেই জায়গায় এখন যেহেতু বুঝতে পারছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল যে তাদের এই নির্বাচনে ভরাডুবি হবে, তখন এখন থেকে বলতে শুরু করছে যে ভোট পিছিয়ে দাও, ভোট পিছিয়ে দাও। ইলেকশন কমিশন তো এটাকে কন্ডাক্ট করছে, স্টেট ইলেকশন কমিশন কন্ডাক্ট করছে। তো ইলেকশন কমিশন যেখানে কন্ডাক্ট করছে, তো ইলেকশন কমিশন তার কোভিড প্রোটোকল মেনে যে বিধিগুলো করেছে, যে 5 জনের বেশি ডোর টু ডোর ক্যাম্পেইন করা যাবে না, বড় র্যালি করা যাবে না, বাইক র্যালি, সাইকেল র্যালি করা যাবে না, এই প্রোটোকলগুলো মেনে মাস্ক পরে স্যানিটাইজার ইউজ করে যদি প্রোটোকল মেনে হয়, তাহলে সমস্যাটা কোথায়? স্টেট ইলেকশন কমিশন তাহলে সমস্যা কোথায়? খুব স্পেসিফিক উত্তর দিলেন বৈশ্বনাথ। আমি আসবো রাজলক্ষ্মীর কাছে, তবে তার আগে বৈশ্বনাথ আমি একটু বিরত করবো আপনাকে। আমরা সারাদিন ধরে বেশ কিছু সময় আমাদের সাংবাদিকরা যেখানে রাস্তায় রয়েছেন, তারা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছেন। তারা কি ভাবছেন এই মুহূর্তে? সত্যি কি ভয় পাচ্ছেন, নাকি সত্যি ভোটটা তো হওয়া জরুরি ছিল, মানুষের জন্য জরুরি ছিল? বিরোধীরা বারবার আমাদের সঙ্গে রয়েছেন রাজলক্ষ্মী, তারাও বারবার করে গলা ফাটিয়েছেন ভোট হোক, ভোট হোক, ভোট কবে হবে? সেক্ষেত্রে মানুষ কি ভাবছে একবার শুনে নি। রাজলক্ষ্মীর কাছে আসছি। জনসমাগম এড়িয়ে চলাটা আমাদের অত্যন্ত জরুরি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভোটটা স্থগিত রাখাটাই উচিত ছিল। ভোট পড়তে পরে করতে হলেও তো হতো, পরে হলেও হতো ভোটটা। ভোটের ব্যাপারটা তো কি করে বলবে বলুন, ভোট তো একটা বছরে 5 বছর পর পর হয়, এটা তো হতেই হবে না। নিষিদ্ধ হলে সবটাই নিষিদ্ধ হওয়া দরকার, কিন্তু দেখা যায় গঙ্গাসাগর মেলাও হবে, বুটও হবে, অথচ ট্রেনগুলি কমিয়ে দিল। বিশেষ প্রয়োজন আছে জনসাধারণের স্বার্থে, পৌরসভা কাজ করতে পারছে না, তা খুব প্রয়োজন আছে, কিন্তু করোনা বিধি মেনে দরকার এটা। মানুষের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া, ভোটেরও দরকার রয়েছে, অনেক জায়গায় অনেক পুরসভায় অনেক সেখানে কাজ হতে পারছে না। রাজলক্ষ্মীর কাছে আসি। রাজলক্ষ্মী, সত্যি সত্যি আজকে যে প্রসঙ্গ থেকে শুরু করা হলো, আপনারা শুরু থেকে বলেছিলেন ভোট হচ্ছে না, আজকে যখন ভোট হচ্ছে আপনারা বলছেন যে এই সময় করোনা বয়ে ভোট কেন হচ্ছে, অথচ উত্তরপ্রদেশের উদাহরণ সেখানে চলে আসছে। সেখানে যদি ভোট করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল, এই বাংলার ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে কেন আপনারা বলছেন যে সমস্যা? নমস্কার। আমি যেটা শুনলাম যে কলকাতাতে বিশাল সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস, তো সেই বিশাল সাফল্যের আগে কলকাতার পজিটিভিটি রেট ছিল 3%, বিশাল সাফল্যের পরে কলকাতার পজিটিভিটি রেট হয়ে গেল 49.6%। এইটা হচ্ছে কলকাতা পুরসভার বিশাল সাফল্য। এবার বারবার শুনলাম জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, হ্যাঁ, নো ডাউট জনবহুল রাজ্য, কিন্তু সে জনবহুল রাজ্য হওয়া সত্ত্বেও উত্তরপ্রদেশের পজিটিভিটি রেট এখনো 5 থেকে 6% মধ্যে ঘোরাফেরা করছে, সেখানে কলকাতায় 49.6%, বর্ধমানে 21.07%। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থান। আর আমার যেটা মনে হয়, ভোট হবে কি হবে না সেটা অবশ্যই সাবজুডিস ম্যাটার, কিন্তু ভোটের প্রক্রিয়াটা কিরকম হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলতেই পারি। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের জন্য যে মহামারী আইন 2005-এর 51B, এই ধারাটা কখনোই প্রযোজ্য হয় না, কখনোই প্রযোজ্য হয় না। 51B ধারাটা হয় না বলেই আমরা গতকাল থেকে আজকের মধ্যে দেখতে পেলাম আসানসোলের 78 নম্বর ওয়ার্ডের সেখানে তৃণমূল প্রার্থী অশোক রুদ্র, তিনি কমিশনের যে অর্ডার, অর্থাৎ 5 জনকে নিয়ে প্রচার করতে হবে, তাকে রীতিমতো বৃদ্ধাঙ্গুল দেখিয়ে 100-200 লোককে নিয়ে ড্রাম বাজিয়ে ঢাড়া পিটিয়ে তিনি প্রচার করে যাচ্ছেন। সেই আসানসোলের 44 নম্বর ওয়ার্ডে আবার দেখলাম অমরনাথ চ্যাটার্জি, টিএমসি প্রার্থী, তিনি কোনো মাস্ক পরেননি, তার সাঙ্গপাঙ্গ কোনো মাস্ক পরেননি, তারা সুন্দর ঘুরে বেড়াচ্ছেন। ওই জন্যই বললাম মহামারী আইন 2005-এর 51B ধারা তৃণমূলের জন্য কখনো অ্যাপ্লিকেবল হয় না। আচ্ছা, আবার শিলিগুড়ির কথাতে আমি আসি। শিলিগুড়িতে দেখা গেল, যেখানে শিলিগুড়িতে কন্টেইনমেন্ট জোন তৈরি করা হয়েছে 14 নম্বর ওয়ার্ডে রাজীব মোড়, সারদামণি রোড। অর্থাৎ আপনি বলছেন যে প্রার্থী প্রচার, শাসক দলের প্রচার, সেক্ষেত্রে প্রচারে কোন রকম কোভিড বিধি মানা হচ্ছে না, কোভিড বিধি মানা হচ্ছে না প্রচারের ক্ষেত্রে। উত্তরটা একটু বৈষ্ণবদের কাছে নিয়ে নি। সেই স্বর্ণালী, সেই সমস্ত শিলিগুড়ির কন্টেইনমেন্ট জোনে পর্যন্ত প্রচার দেখা গেছে,
কন্টেইনমেন্ট জোনে পর্যন্ত প্রচার দেখা গেছে। আরেকটা খালি কথা, আসলে কি বলুন তো, রাজলক্ষ্মী এত বলেছে, তোড়জোড় করছে কারণ ওনার বিজেপি বলার এই আগের পরে নির্বাচনগুলোতে যখন পরাজিত ওনার হয়েছে দল- বলে। তা ভোটটা পিছনে কি আপনারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন? আরে ওরা ভোটটা তো পিছনে হেরে কি যাবে আপনারা বলে হেরে যাওয়ার ভয় এখন পাচ্ছেন? এই ধরনের বলে আমি যদি কোভিড বিধির কথাই বলি বৈশাখদা, সাম্প্রতিক সময় আমরা যে ছবি দেখলাম বিধাননগরে মনোনয়নপত্র জমা দিতে এসে সেখানেও পর্যন্ত দেখলাম প্রায় হাতাহাতি হওয়ার জোগাড়। কোভিড বিধি মানা হলো না, সামান্য মনোনয়নপত্র জমা দিতে এসে দেখলাম সেই পরিচিত আমাদের তৃণমূল ভার্সেস বিজেপি ঝামেলা, এবং সেখানে প্রায় হাতাহাতির জোগাড়, সেখানেও কিন্তু কোভিড বিধি মানা হয়নি। বৈশাখদা প্লিজ। আমি তো বলছি অত্যন্ত দায়িত্ব নিয়ে যে সবাইকে করোনা বিধি মেনে, কোভিড প্রোটোকল মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বিজেপি একটা অদ্ভুত দল, কিছুদিন আগে পর্যন্ত বলছিল পৌরসভার কেন নির্বাচন হচ্ছে না, জবাব চাই, জবাব দাও। যেই এবারে ভোটে কলকাতা পৌরসভায় 9% নেমে গেছে, ওদের থেকে লেফট 12% হয়েছে, তখন থেকে ওরা বলছে যে ভোটটাকে পেঁচাতে হবে। আবার একদল বলছে ভোট করো। দিলীপ বাবুর কথা তো একরকম দুরকম। সেই সময় কিন্তু কোভিড, অমিক্রন, ডেল্টা এসব কিচ্ছু ছিল না। এসব কিন্তু কিচ্ছু ছিল না। আমি একটা খুব বৈষম্য বলতে একটা খুব সিম্পল একটা কথা বলছি, 2018 2019 রাজলক্ষ্মী, রাজনীলের একটা প্রশ্ন, রাজনীলের প্রশ্নটা শুনবো। রাজনীল প্লিজ, রাজনীলের প্রশ্নটা শুনি। 2017, 2018, 2019 কোভিড ছিল হ্যাঁ কি না এইটুকুনি বলে দিন না। কোভিড তো ছিল না সেই সময়, কেন ইলেকশনস গুলো করেননি সেই সময়? তো তখন আমরা বারবার বলেছি আস্তে কোর্টের কাছে আসতেই হবে। আরে মানুষের কাছে তো কিছু তো একটা থাকা উচিত। কোর্ট তো লাস্ট একটা অস্ত্র সেখানে গেছে মানুষ, সেখানে তাদের নিজের ফান্ডামেন্টাল রাইটটা তার প্রয়োগ করতে গেছে। আপনারা তো ফান্ডামেন্টাল রাইটের উপরে তাদেরকে লাথি মারছেন, আপনারা ইনফ্লুয়েন্স করছেন, আপনারা সরকারে বসে আপনারা ইনফ্লুয়েন্স করছেন এখানে দাঁড়িয়ে। আর আপনারা এখানে বড় বড় কথা বলছেন যে 2020 এবং 2021 আপনারা কথা বলছেন, আপনারা তো না, আমি একটা কথা বলি রাজলক্ষ্মীর জন্যই বলি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু নিজে বলছেন যে সামনের 19-20টা দিন, সামনের কটা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি একবার এখানে একটা ছোট্ট বিরতি নেব, তবে বিরতিতে যাওয়ার আগে আমি শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কিন্তু এই জায়গা থেকে আশঙ্কা প্রকাশ করছেন। কি বলেছেন তিনি, শুনবো একবার। এ তো যাবার আগে সবাইকে ভাবিয়ে যাচ্ছে, সবাই বলছে এটাই নাকি 3rd ইয়ার এপিডেমিক হলে 3rd ইয়ার পর্যন্ত একটা এফেক্ট হয়, কিন্তু আগামী 15টা দিন খুব ক্রুশিয়াল। এই 15টা দিন ভালো করে টেক কেয়ার করুন, আর নিজেরা সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। সামনের 15টা দিন সত্যি ক্রুশিয়াল। ইতিমধ্যেই 6 তারিখ হয়ে গিয়েছে, প্রথম নির্বাচনের দিনও বলা হয়েছে 22 জানুয়ারি, এবং যে বিষয়গুলো নিয়ে কোথাও সত্যি চিন্তা বা চ্যালেঞ্জের জায়গা রয়েছে না, সাধারণ মানুষের বক্তব্য শোনালাম। অনেকেই বলছেন যে ভোট হওয়া দরকার, কারণ আমি বললাম যে মেয়াদ পেরিয়ে গিয়েছে, কোথাও 3 বছর 4 বছর পর্যন্ত হয়ে গেছে। ভোটটা প্রয়োজনীয়, ভোটটা দরকার, কিন্তু সেক্ষেত্রে সেই বিধিগুলো মানা, সেটাও কি বড়সড় চ্যালেঞ্জের জায়গা নয়? যে ছবিগুলো আমরা দেখছি, যে মনোনয়নপত্র থেকে শুরু করে সেখানে প্রার্থীদের প্রচার থেকে শুরু করে সেই জায়গাগুলো আদৌ কি সেরকম মানে ওই বজ্র আটনি ফসকাগেরও হয়ে যাবে না তো? সেখানে আবার কোথাও এই ভয়ের জায়গা কোথাও তৈরি হবে না? তাহলে ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর যখন এই আলোচনা চলছে তখনই আরো কিছু খবর আসছে। সত্যি পরিস্থিতি কতখানি অ্যালার্মিং, কতটা ভয়ের, প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি। এরপরে নিঃসন্দেহে বিচার বিবেচনার জন্য সরকার, আইন, আদালত তো রইল। এই মুহূর্তে আরো একটা খবর এসে পৌঁছেছে। এই মুহূর্তে হাবড়া হাসপাতালের খবর। হাবড়া হাসপাতালে করোনার থাবা, সেখানে আক্রান্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। হাবড়া হাসপাতালে আক্রান্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রায় 20 জন স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক আক্রান্ত। আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্যের, জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। হাবড়া হাসপাতাল থেকে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি, কিন্তু আজকে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, হাবড়া হাসপাতালও বাদ গেল না তালিকা থেকে। সেখানে চিকিৎসকেরা আক্রান্ত, স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত, মোট 20 জন এই মুহূর্তে করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে। এর পাশাপাশি আরো এক জায়গায় নজর রাখছি, শিলিগুড়ির মেডিকেল কলেজ। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম শিলিগুড়ি পুর নিগমের ভোট নিয়ে। এই মুহূর্তে যে খবর আসছে, করোনা আক্রান্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ।
সেখানে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3 চিকিৎসক। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ক্রমাগত চোখ রাগাচ্ছে করোনা। শেষ 24 ঘন্টা এখানে আক্রান্ত হলেন 3 জন। শুধু এই সংখ্যাটাই যথেষ্ট নয়, কারণ একটু যদি পিছিয়ে যায় 3 দিন, এর আগে 3 দিনে 49 জন কিন্তু মেডিকেল পড়ুয়ার সঙ্গে 7 জন নার্স, বেশ কয়েকজন কর্মচারী আক্রান্ত হয়েছেন এই শিলিগুড়ি মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। বিভিন্ন বিভাগ, প্যাথোলজি বিভাগ থেকে বিভিন্ন বিভাগের মানুষজন আক্রান্ত হয়ে পড়ছেন। 3 দিন ধরে গ্রাফটা ভয়ঙ্কর রকমভাবে ঊর্ধ্বমুখী উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, এবং এই লাস্ট 24 ঘন্টায়, শেষ 24 ঘন্টায় আরও 3 জন চিকিৎসক আক্রান্ত হলেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে, যেটা বেশ বেশ ভয়ের খবর এই মুহূর্তে। এর পাশাপাশি চলে আসছি শহর কলকাতায়। কেপিসি মেডিকেল কলেজ, সেখানে করোনার থাবা, আউটডোর বন্ধ করে দেওয়া হলো। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়ে আউটডোর বন্ধ করে দেওয়া হলো কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে। রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, সুলেখা সংযোগকারী দক্ষিণ কলকাতার অন্যতম ভরসার জায়গা কেপিসি মেডিকেল কলেজ, তার আউটডোরই বন্ধ করে দেওয়া হলো। কারণ আর সামলানো যাচ্ছে না, যেভাবে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স আক্রান্ত হচ্ছেন, এই মুহূর্তে আউটডোর চালু রাখা আর সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নেওয়া হলো আউটডোর বন্ধ করে দেওয়া হবে। আমি এক এক করে আসি আমাদের আলোচনাতে। যারা আমাদের সঙ্গে রয়েছেন, রাজলক্ষ্মী রয়েছেন, বৈষ্ণববাবু রয়েছেন এবং রাজনীল রয়েছেন। তর্ক যুক্তি তো থাকবেই, আর বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য, পাল্টা বক্তব্য থাকবে, কিন্তু এই মুহূর্তে সত্যি যে পরিস্থিতি, শুধুমাত্র একটা দুটো ঘটনা, রাজলক্ষ্মী আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায়, বেশ কিছু জায়গার ছবি তুলে, যে সেখানে শাসক দলের মানুষজন তারা প্রসেশন করে, মানুষজন অনেক মানুষকে নিয়ে তারা যাচ্ছেন মনোনয়নপত্র জমা দিতে, বা তার সঙ্গে সঙ্গে হচ্ছে র্যালি চলছে, কিন্তু সেটা তো দু একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। এই মুহূর্তে কোভিড বিধির মধ্যে সত্যি সত্যি সেই বিধিগুলো মানুষ চাইলে কি পালন করতে পারে না? যদি প্রত্যেকে রাজনৈতিক দল, বিভিন্ন রাজনীতি দল মত নির্বিশেষে সবাই যদি ময়দানে নামেন এবং হাতে হাত রেখে এই লড়াইটার অঙ্গীকার রাখেন, শুধুমাত্র সমালোচনা নয়, ভোটটাও জরুরি, সেই জায়গা থেকে এইটুকু কি প্রত্যাশা থাকতে পারে না সাধারণ মানুষের এই সময় দাঁড়িয়ে, যে ভোটও হোক কিন্তু করোনা বিধি মেনেও হোক? কি বলবেন আপনি? রাজলক্ষ্মীর জন্য 1 মিনিট। হ্যাঁ, নিশ্চয়ই স্বর্ণালী, হ্যাঁ, কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, আমি এই নিয়ে অস্বীকার করছি না, সকলের সতর্কতা দরকার। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের অবস্থাটা হচ্ছে যে তারা চারদিকে পোস্টার টাঙিয়ে রেখেছে, মাস্ক পরুন, দূরত্ববিধি বজায় রাখুন, আর পিছন থেকে কন্টিনিউ গান চলছে, আরো কাছাকাছি, আরো কাছে এসো। এবার মানুষ কোনটা শুনবে কোনটা শুনবে না, সেই ডিলেমায় তো মানুষ পড়ে যাচ্ছে, তাই না? এবার প্রশ্ন হচ্ছে যে ওনারা বারবার করে বললেন না যে এখানে বিশাল একটা উন্নতি করা হয়েছে কোভিডের ক্ষেত্রে, বৈশ্বনাথ দাও বললেন, তা উনি তো জনপ্রতিনিধি, তাহলে উনি বলুন না, যখন ওনাদের ভাষাতে বিজেপির বহিরাগতরা এ রাজ্যে এসেছিলেন, তা তখন একটা উদাহরণ দিচ্ছি, হাওড়ার বাল্টিকুড়ি ইএসআই হাসপাতাল, যার কোভিড বেডের সংখ্যা ছিল 2020-তে 1485, সেইটা গত বছর ডিসেম্বর জানুয়ারিতে কমিয়ে কি করে করা হলো 350, আর সেটা এখন কি করে ক্লোজ করে দেওয়া হলো? আপনি তো জনপ্রতিনিধি, আপনি বলুন না আজকে নীলরতন মেডিকেল কলেজের কোভিড ইউনিটটা কি করে বন্ধ করে দেওয়া হলো, কোন আক্কেলে করা হলো? আপনি তো জনপ্রতিনিধি, তাহলে আপনি বলুন না শিলিগুড়িতে যে ঘটনাটা ঘটলো, শিলিগুড়িতে এখন যে অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড সেটা অবশ্যই ডিসলভ হয়ে গিয়েছে, তা সত্ত্বেও কেন গতকাল কিংবা গত পরশু, আমি এক্সাক্ট বলতে পারছি না সেটা, আলোক চক্রবর্তী, দেবপ্রিয় সেনগুপ্ত, এরা সবাই মিলে একটা প্রশাসনিক বৈঠক কোভিড বিধিকে উল্লঙ্ঘন করে, তাহলে এই জায়গাগুলো তো বলতে হবে। ওই জন্যই বললাম, এরা একরকম ভাবে প্রচারটা করছে কিন্তু ব্যবহারটা অন্যরকম করছে, অন্যরকম করছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, বৈশ্বনাথ বাবু আপনার জন্য 1 মিনিট। আমি আসলে রাজলক্ষ্মী কোথাও ওই গানটা শুনেছে জানি না, যে আরো কাছাকাছি, আরো কাছে এসো, আমি তো অন্তত শুনতে পাইনি তৃণমূলের কেউ গাজি দিচ্ছে বলে। উনি শুনতে পেলে তাহলে উনি কোথায় শুনেছেন সেটা উনিই বলতে পারবেন। আর আরেকটা কথা হলো যে উনি বলছেন তো যে আমরা সেফ হোম কোথায় করেছি, কোয়ারেন্টাইন সেন্টার কোথায় করেছি, কলকাতা পৌরসভার 144টা ওয়ার্ডে
আরে বাপরে বাপ, আপনি চেঁচানো এত চেঁচিয়ে তো হেরে গেলেন, আবার চেঁচাচ্ছেন। বসেটাতে শেষ করুন, সময় তো অনেক শেষ চেঁচালেন, করুন চেঁচিয়ে প্লিজ। তো প্রতীকী দেখলেন কি হলো একটা আপনাদের। উদাহরণটা নিয়ে বলেছিল যে এরপরে আপনাদের আরো চিৎকারটা এবারে বন্ধ করুন। শাসক এবারে দলের দয়া মুখে করে এক কাজে চিৎকারটা এক, প্লিজ চুপ শেষ করুন, শেষ করুন বৈষ্ণব দা, শেষ করুন। হ্যাঁ, উনি ওইসব প্রতীকী অনেক বলেন। হ্যাঁ হ্যাঁ, জানো ওনার সেটা ভণ্ডামিটা বিজেপি সবচেয়ে বেশি করে। উত্তরপ্রদেশে ভোট হতে পারে, উত্তরপ্রদেশ জনবহুল হলেও ভোট হতে পারে। গঙ্গায় যখন লাশ বসে আসলো, যখন ভোপালে গণচিতা চললো, তখন বিজেপির লোকেরা দেখতে পায় না। যখন কেন্দ্রীয় সরকারে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী, এবার যখন উনি বলেছেন, আমি কিন্তু একটা কথাই বলিনি, ওনার কার্সিবোধটা দেখুন, ওনার সৌজন্যবোধটা দেখুন। আপনি তো সঞ্চালনা করছেন, দেখুন উনি এতগুলো কথা বলেছেন, এরপরে 9% ভোট পেয়েছে, এবারে তারপরে আপনি 200 পান আর 400 পান, আপনি ক্ষমা চান যে দেবান্দন কাণ্ড আমার ওয়ার্ডে ঘটেছে, আমি তার জন্য ক্ষমা পাচ্ছি। সময় শেষ দুজনে, যদি আপনার দম থাকে। প্লিজ প্লিজ এই রাজনৈতিক দরজাটা এবার একটু বন্ধ করুন। আমি সময় শেষ, আমি একদম শেষ আসবো আজে বাজে বকছেন রাজনীলের কাছে। রাজনীল 1 মিনিট, একদম শেষ, সময় শেষ, ডিবেট শেষ করবো। রাজনীল 1 মিনিট। আমি ক্রোনোলজিক্যাল অর্ডারগুলো কোথায় আসছি। প্রথমত হচ্ছে সঙ্গীত মেলা, দ্বিতীয়ত হচ্ছে এমপি কাপ, তৃতীয়ত হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সঙ্গীত মেলা চলছে, কোভিড বিধি কিন্তু মানা হচ্ছে না। আচ্ছা, এমপি কাপ 1 জানুয়ারি শান, আকৃতি কাক্কার, বাবুল সুপ্রিয় পারফর্ম করেছে। মোটামুটি ডায়মন্ড হারবার স্টেডিয়ামে 9 করে 30,000 লোক, সবুজ সেনা সেনাপতি তাদেরকে নিয়ে গা ঘেঁষাঘেঁষি করে প্রোগ্রাম করিয়েছেন, তাদেরকে প্রোগ্রাম দেখিয়েছেন। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মোটামুটি 4 জন যারা মানে দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের মধ্যে করোনা হয়েছে, সেই জন্য কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু পোস্টপন্ড হয়েছে। কিন্তু এর মধ্যে ভাবুন, যদি ভোটের সময় কিছু হয়, তখন কে দায়িত্ব নেবে? সরকার দায়িত্ব নেবে। তো মানুষের কিছু হলে কোন সময় দায়িত্বটা নিচ্ছে বলুন তো? দায়িত্বগুলো কোথায়? দায়িত্বগুলো নেই। এখন যদি ভোটটা 2 দিন পিছিয়ে দেওয়া যায় কিন্তু কোনো অসুবিধা হতো না, সেটা কিন্তু করছে না। আগের সময় ভোট করায়নি, এখন বড় গলায় বলছে যে আমরা ভোট করাবো, ভোট চাইছি, বিরোধীরা ভোট চাইছে না, বিরোধীরা বলছে করতে যাচ্ছে। এইগুলো হচ্ছে, এগুলো উত্তরগুলো কিন্তু ওনার কাছে নেই। ওনারা ভাবছেন যে কি বলবো, ওনারা কিন্তু খেলা করছেন, খেলে যাচ্ছেন। দেবাংশু কিন্তু লিখেছিল খেলা হবে, ওনারা কিন্তু খেলে যাচ্ছে। খেলাগুলো কিন্তু হচ্ছে, সত্যি খেলা হচ্ছে, মানুষের জীবনের সাথে খেলা হচ্ছে, প্রাণহানি কিন্তু হচ্ছে, মানুষের জীবনকে ওরা মেনে ফেলার জন্য। আমি একটা অন্য প্রশ্ন করি, আমি একটা অন্য বিষয় নিয়ে শেষ করি, আমি একটা অন্য বিষয় নিয়ে শেষ করি। আমরা তো রাজনৈতিক চর্চা করি। বৈষ্ণব দা 1 মিনিট, কেউ আসছে না কেন কেন্দ্রীয় সরকারে? আমি শেষ করবো ডিবেট, কিন্তু আমরা তো রাজনৈতিক চর্চা করি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সারাক্ষণ ধরে পক্ষ প্রতিপক্ষের মধ্যে জড়িয়ে পড়ি। কিন্তু এটা তো ঘটনা, করোনা কি সত্যি সত্যি সাধারণ মানুষের উপর হচ্ছে, আর যারা রাজনীতি করছেন, যারা জিতেছেন, যারা শপথ নিচ্ছেন তাদের হচ্ছে না? করোনা তো সবাইকে আক্রান্ত করছে, শাসক থেকে শুরু করে বিরোধী, রাজনীতিবিদ থেকে শুরু করে চিকিৎসক, সবার হচ্ছে। সেক্ষেত্রে কেন এই এখনো পর্যন্ত এই তুতু ম্যায় এখনো পর্যন্ত এই জিনিসগুলো যা হয়েছে হয়েছে? এটা কি দরকার ছিল? এই ঢিলেমি তো দরকার নেই, এই ঢিলেমির তো কোনো দরকার নেই। আমি এই জায়গা থেকে একদম শেষ করবো আলোচনা আজকে। প্রত্যেককে অনেক ধন্যবাদ জানিয়ে। সমস্তর জন্য বিজেপি দায়ী। এই দেশের আজকে এত করোনা বেড়ে যায়, আমি বলছি তৃণমূল দায়ী। তৃণমূল তো আছে, সরকার চালাচ্ছে, তৃণমূলের জন্য আপনি ক্ষমা চান দেবান্দন কাণ্ডের জন্য, খেলা করে যাচ্ছে। আপনি ক্ষমা চান, আপনি কি বিজেপি নয়? আপনি দেবান্দন কাণ্ডের জন্য অন্যায় করেছে, ভুল হয়েছে। আমি একটা বিষয় বুঝতে পারলাম যে এইগুলো বলার কোনো অর্থই দাঁড়ালো না, কারণ হচ্ছে এখনো পর্যন্ত আমাদের রাজ্যের রাজনৈতিক দলের এক জায়গাতেই অনড় যে রাজ্যে কোভিড বাড়ার জন্য অন্য রাজনৈতিক দল দায়ী। এই কমন বিষয়টা আপনাদের মধ্যে প্রত্যেকের মধ্যে রয়েছে, এই কমন বিষয়, মানে এটাকে ব্র্যাকেটে রেখে বাকি আলোচনা করা যেতে পারে। আমি আপাতত এখানেই শেষ করছি ডিবেট। প্রত্যেকে অনেক ধন্যবাদ। তবে এই একই সঙ্গে এই দাবিটাও রাখবো যে রাজ্যের কোভিড বাড়ার জন্য শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল দায়ী এখান থেকে, বা অন্য রাজনৈতিক দল, আমার যে রাজনৈতিক দলের সঙ্গে আমি রয়েছে তার উল্টো রাজনৈতিক দল দায়ী। এই জায়গা থেকে বেরিয়ে এসে সত্যি সত্যি কিন্তু আমাদের আরও অনেক বেশি সতর্ক হতে হবে। যদি অপেক্ষায় রয়েছি আমরা ভোট নিয়ে আদৌ কি সিদ্ধান্ত নেওয়া হয়, কি সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে ভোট হবে না স্থগিত হয়ে যাবে, হলেও বা কিভাবে হবে নজর রাখবো আমরা। তবে সময় একটা বিরতির পর ফিরে আসছি আরও কিছু গুরুত্বপূর্ণ করোনার আপডেট নিয়ে, যেরকম আপডেট আমি শুরুতেই দিলাম। সঙ্গে থাকুন। আলোচনার পাশাপাশি আজকে ঠিক কি ঘটনা ঘটলো সেদিকে নজর রাখা দরকার, যেদিকে সত্যি সত্যি নজর রয়েছে গোটা রাজ্যের মানুষের। উৎসবে, হাটে, বাজারে, ট্রেনে, বাসে, মেলায় লাগামহীন ভিড়ের ছবি দেখেছি আমরা।
কেউ বলছেন আগে সচেতন হওয়া উচিত ছিল, কেউ বলছেন পেটের তাগিদে যেতেই হচ্ছে ভিড়ে। রাজ্যে জারি হয়েছে কড়া বিধিনিষেধ, নাইট কারফিউ, কিন্তু তারপরেও বহু ক্ষেত্রে পাল্টায়নি ছবিটা। আমরা শুরু থেকে দেখে এসেছি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে, কিন্তু এমন পরিস্থিতিতে রাজ্যবাসীকে নিজের তাগিদে এবার কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখব কি বলেছেন তিনি। রাজ্য জুড়ে অসচেতনতার ছবি। উৎসবে, হাটে, বাজারে, ট্রেনে, বাসে, মেলায় লাগামহীন ভিড়। কেউ বলছেন আগে সচেতন হওয়া উচিত ছিল, কেউ বলছেন পেটের তাগিদেই যেতে হচ্ছে ভিড়ে। বেলাগাম হয় রাজ্যে করোনা সংক্রমণ, ফলে রাজ্যে জারি হয় কড়া বিধিনিষেধ। কিন্তু তারপরেও বহু ক্ষেত্রেই পাল্টায়নি ছবিটা। কখনো ট্রেন নিয়ে অবরোধ, কখনো বাসে ট্রেনে ভিড় দেখে চক্ষু চরকগাছ চিকিৎসকদের। সবচেয়ে বেশি আতঙ্কের কারণ তৈরি হচ্ছে কিছু অসচেতন মানুষের কারণে। রাজ্যে যখন 14,000 পার সংক্রমণ, তখনও বহু মানুষ মাস্ক ছাড়াই দিব্যি ঘুরছেন, আর পুলিশ মাস্ক পরার জন্য মাইকিং করে করে ক্লান্ত। এবার সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর আবেদন, প্রশাসন জোর করে কাউকে অ্যারেস্ট করে ফাইন করে মাস্ক পরাতে পারে না। এটা মানুষ নিজেদের বাঁচাতে নিজেরাই নিজেদের সচেতন করতে পারে। সবাইকে অনুরোধ করব, আবেদন করব, হাত জোর করে মাস্কটা ভালো করে পরুন, হাতটা ভালো করে ধুন, তা নাহলে এটা কিন্তু ছড়িয়ে যাবে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী সাফ জানালেন আগামী 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা সংক্রমণ বাড়বে, ভয় পাবেন না। উপসর্গ থাকলে হাসপাতালে ভর্তি হতে হবে। ওয়ার্ক ফ্রম হোমে জোর দিতে হবে। দ্বিতীয় ডোজ না নিয়ে থাকলে দ্রুত নিতে হবে। মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। পাশাপাশি রাজ্যবাসীকে অভয় দিয়ে জানালেন রাজ্য করোনা মোকাবেলায় তৈরি। হসপিটাল তো রেডি করা হয়েছে, আপনাদের বলেছি 32,268 বেড রেডি করা আছে। প্রেজেন্ট ফাংশনাল 19,517 বেড আছে। সিসিইউ, এইচডিইউ কেপ্ট রেডি 4,180 বেড। প্রেজেন্ট ফাংশনাল 3,000 বেড। কিন্তু সবাইকে হসপিটালে গিয়ে লাভ নেই। মাইল্ড সিমটমস থাকলে, যদি 3 দিন পর পর জ্বর থাকে, নিশ্চয়ই তার ডাক্তারকে দেখানো উচিত। করোনা মোকাবেলায় হাতে হাত রেখে একসঙ্গে লড়াইয়ের বার্তা মুখ্যমন্ত্রীর। দুদিন আগে রিপাবলিক বাংলায় শুরু হয় এই নিয়েই ক্যাম্পেইন, মানুষ মানুষের জন্য। যারা করোনা বিধি উপেক্ষা করছেন তাদের কোনো ক্ষমা নয়। এমনকি মুখ্যমন্ত্রী নিজের ঘরেও সমানভাবে এ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। প্রত্যেকটা হসপিটাল সুপার থেকে শুরু করে, প্রিন্সিপাল থেকে শুরু করে, ডাক্তার, নার্স, পুলিশ থেকে শুরু করে, আমাদের সিপিরও কোভিড হয়ে গেছে, আমাদের ডিসি সাউথেরও হয়েছে। কিন্তু কিছু করার নেই। আমি যে আসবো অফিসে, আমার 2জন গাড়ির ড্রাইভার, 2জনেরই কোভিড হয়ে গেছে, এবং এটা আমার বাড়ির একজন করেছে। আমি খুব অফেন্ডেড। আমার ছোট ভাইয়ের বউয়ের হয়েছে কোভিড, কিন্তু বাবুর এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমি এটা লাইক করি না। আপনারা মনে রাখেন ভাই, আমি খুব আউটস্পোকেন লোক। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ফের তোলেন রাজ্যে টিকা কম পাঠানোর প্রসঙ্গ। কেন্দ্রের কাছে আরও টিকা পাঠানোর দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। সরকারের মতো বলছে, প্রশাসন পদক্ষেপ নিচ্ছে, চিকিৎসকেরা হাত জোর করে বলে বলে ক্লান্ত। বিগত 2 বছর ধরে হাজার প্রচার চলছে, বার্তা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও হুঁশিয়ারি ফিরছেন না। আমরা রিপাবলিক বাংলা লাগাতার সেই সমস্ত মানুষজনদের চিহ্নিত করেছি, তাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি। রাস্তাঘাট, দোকান বাজারে বহু মানুষ এখনো পর্যন্ত তোয়াক্কাই করছেন না করোনা বিধির। আর সেই এক শ্রেণীর জন্য আরো বেশি ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে করোনা। তোয়াক্কা তো করছেন না, বরং প্রশ্ন করলে নানা অজুহাত বিধি ভঙ্গকারীদের। দেখুন। কামদেবপুর হাট পাইকারি সবজি বাজারে বৃহস্পতিবার সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের মুখে মাস্ক নেই। শুধু তাই নয়, সামাজিক দূরত্ব বিধিও মানতে দেখা গেল না বাজারে। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে কাঁকসাহাট। সারাদিনই প্রচুর ক্রেতা বিক্রেতারা আসেন। তাদের মাস্কের কথা জিজ্ঞাসা করলে অজুহাত মার্কেটে আছে, আবার কেউ বলেন ভুলে গিয়েছি। বেলঘড়িয়া থানার পুলিশকে নিয়ে সকালে বাজারে হানা দিলেন পুরো প্রশাসক গোপাল সাহা। ক্রেতা বা বিক্রেতা, করোনা বিধি ভঙ্গকারীদের জুটল কড়া ধমক।
বাসন্তীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি বাজারে লকডাউনের সিদ্ধান্ত নেয় ব্লক প্রশাসন। বাসন্তী ছাড়াও সোনাখালী, ভরতগড়, ঝড়খালি বাজার সহ বেশ কিছু বাজারে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত চলবে লকডাউন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় মুরারই 1 নম্বর ব্লকের আমহুয়া গভর্নমেন্ট মডেল স্কুলে সেফ হোম চালু করা হলো। নলহাটি ব্লকেও একটি সেফ হোম খোলা হয়েছে বলেই রামপুরহাট স্বাস্থ্য জেলার আধিকারিকরা জানিয়েছেন। রামপুরহাটে তো সেফ হোম দুটো হবে, সেটাই সরকারের সিদ্ধান্ত। একটা হচ্ছে আপনার সিএডিসি ট্রেনিং সেন্টার নলহাটি, আর একটা আমবুয়াতে বলা হয়েছিল, আমরা ওটাকে চেঞ্জ করে পলার সাথে করার চেষ্টা করছি। এই ক্যানিং হাসপাতালে করোনা আক্রান্ত 8 চিকিৎসক সহ 17 জন স্বাস্থ্যকর্মী। বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু বিভাগ বন্ধ রাখা হতে পারে বলেই হাসপাতাল সূত্রে খবর। মৃদু উপসর্গ দেখা দিয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার সুব্রজিৎ ঘোষেরও। রিপাবলিক বাংলা। গতকাল থেকে দেখছি আমরা পুলিশ কিভাবে মানুষকে আটকাবার চেষ্টা করছে। এর আগের সময়ও দেখেছিলাম করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের সময়, কিন্তু এবার আর পার পাওয়া গেল না। পুলিশের ঘরেও করোনার থাবা। সংক্রমিত মালদা রেঞ্জের ডিআইজি আলোক রাজরিয়া। বৃহস্পতিবার জেলার নতুন করে 153 জন পুলিশ কর্মী আক্রান্ত। হাওড়াতে আক্রান্ত 6 জন পুলিশ কর্মী, অন্যদিকে আক্রান্ত চিকিৎসকেরাও। প্রশ্ন এখানেই, এরপর সামলাবে কারা? জেলাতেও সংক্রমণের গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে। বুধবার কলকাতা পুলিশে আক্রান্ত হন 52 জন। অন্যান্য জেলাতেও আক্রান্ত হচ্ছে পুলিশ। মালদা রেঞ্জের ডিআইজিও কোভিড আক্রান্ত, হোম আইসোলেশনে রয়েছেন তিনি। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে করোনার খোঁজ। সূত্রের খবর আক্রান্ত অন্তত 6 জন পুলিশ কর্মী। করোনা সংক্রমিত চিকিৎসকরাও। ঘাটাল মহকুমা হাসপাতালে সুপার সম্রাট রায়চৌধুরী সহ 9 স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। ক্যানিং মহকুমা হাসপাতালে করোনা আক্রান্ত 17 জন স্বাস্থ্যকর্মী। এদের মধ্যে 8 জন চিকিৎসক, 2 জন নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী। হাসপাতালে মোট 43 জন চিকিৎসক। 8 জন চিকিৎসকের করোনা ধরা পড়ায় বেশ কয়েকটি বিভাগ সমস্যায় পড়েছে। পরিস্থিতি সামাল দিতে 2 জন চিকিৎসককে আনা হয়েছে হাসপাতালে। সংক্রমণের মৃদু উপসর্গ ধরা পড়েছে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের। হাবড়া হাসপাতালেও করোনার থাবা। আক্রান্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ প্রায় 20 জন। খবর হাসপাতাল সূত্রে। উত্তরবঙ্গের ওএসডি ডক্টর সুশান্ত রায় করোনায় আক্রান্ত, হোম আইসোলেশনে আছেন ওএসডি। রিপাবলিক বাংলা। সোজাসুজি স্বর্ণালী শেষ করছি আজ এখানে। প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো রিপাবলিক বাংলা আপনাদের কাছে। তবে আমাদের একটাই দাবি, একটাই আবেদন, অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে, এখন অন্তত দয়া করে করোনা বিধি মেনে চলুন, সাবধান, সচেতন থাকুন। নমস্কার।